শুরু হলো সব খবর, কম সময়ে সব খবর একসাথে। আগামী 1 ঘন্টায় দেশ বিদেশ, খেলা, বাণিজ্য, বিনোদন সহ সব ধরনের খবরই আপনাদের জানাবো। আমি সৌমিত্র শুভ্র। খবরটা খুব বড় করে বলবো না, কিন্তু যতখানি বলবো তাতে করে আপনি জেনে যেতে পারবেন আজ কোথায় কি হলো। নিয়মিত এই আয়োজনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। রেকর্ড ঘাটতির চ্যালেঞ্জ নিয়েই 2020-21 অর্থ বছরের জন্য 5,68,000 কোটি টাকার বাজেট উত্থাপন করেছেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। এতে রাজস্ব আদায়ের লক্ষ্য ধরা হয়েছে 3,78,000 কোটি টাকা। বাড়তি গুরুত্ব পেয়েছে স্বাস্থ্য ও কৃষি খাত। দুপুর 3টায় অর্থমন্ত্রী হিসেবে নিজের দ্বিতীয় বাজেট পেশ করেন মুস্তফা কামাল। জানান, নতুন অর্থ বছরে করমুক্ত আয়ের সীমা পুরুষদের জন্য ধরা হয়েছে 3 লাখ টাকা। অন্যদিকে নারী ও 65 বছরের বেশি বয়স্ক করদাতাদের জন্য এই পরিমাণ হবে 3.5 লাখ টাকা। অনলাইনে প্রথম আয়কর দিলে মওকুফ করা হবে 2,000 টাকা। বিগত অধিবেশনে অর্থমন্ত্রীর অন্যান্য অর্থমন্ত্রীরা পুরো বাজেট বক্তব্য পড়ে শোনালেও এবার হয়েছে ডিজিটাল প্রেজেন্টেশন। মূলত করোনা সংক্রমণের কারণে অধিবেশনের সময় কমিয়ে আনতেই এই উদ্যোগ নেয় অর্থ বিভাগ। এতে জানানো হয়, পাচারকৃত অর্থ উদ্ধার হলে তার ওপর 50% কর ধার্য করা হবে। ভুয়া বিনিয়োগ দেখিয়ে পাচার রোধে কঠোর হবে আইন। এ সময় সমন্বিত স্বাস্থ্য শিক্ষা গবেষণার জন্য 100 কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব করেন অর্থমন্ত্রী। বাজেটের আকার প্রাক্কলন করা হয়েছে 5,68,000 কোটি টাকা, যা জিডিপির 17.9%। বাজেট ঘাটতির পরিমাণ দাঁড়াবে 1,90,000 কোটি টাকা, যা জিডিপির 6%। এখানে উল্লেখ্য, এই হার গত বাজেটে ছিল 5%। অভ্যন্তরীণ এবং বৈদেশিক উৎস হতে এই ঘাটতি মেটানো হবে। প্রস্তাবিত বাজেটে 95,574 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে সামাজিক নিরাপত্তা খাতে, যা জিডিপির 3%-এর বেশি। দরিদ্রপ্রবণ এলাকায় অধিক হারে নিম্ন ও প্রান্তিক আয়ের মানুষ পাবেন আর্থিক সেবা। যদিও দরিদ্র মানুষের সংখ্যা বিবেচনায় এই বরাদ্দ পর্যাপ্ত নয় বলে মনে করেন অর্থনীতিবিদরা। বলছেন, এসব অর্থ ব্যবহারে স্বচ্ছতা প্রতিষ্ঠা করতে হবে। হেলথ সেক্টরের ম্যানেজমেন্ট, যেটা আসলেই একটা আমি বলবো যে বেহাল দশা আছে, সেই ম্যানেজমেন্টের যদি উন্নয়ন না ঘটে তাহলে কিন্তু এই বরাদ্দের একটা অংশ আসলেই সত্যিকার অর্থে কাজে লাগবে কিনা সেটা কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। দেশীয় শিল্প সুরক্ষায় বাজেটে কমানো হয়েছে বেশ কিছু পণ্যের কাঁচামালের আমদানি শুল্ক। এতে দাম কমবে রেফ্রিজারেটর ও এসির কম্প্রেসারের। এছাড়া কমবে চিনি, ডিটারজেন্ট, প্লাস্টিক ও প্যাকেজিং শিল্প, এমএস রড, ডায়াপার ও ন্যাপকিন, স্বর্ণ, পোলট্রি ফিড সহ বেশ কিছু পণ্যের। তবে সামান্য দাম বাড়বে বিড়ি, সিগারেট সহ তামাকজাত পণ্যের। খরচ বাড়বে গাড়ির রেজিস্ট্রেশন, আমদানিকৃত মোবাইল ফোন ও মোবাইল ইন্টারনেটে ডেটা ব্যবহারে। আয়কর হারে পরিবর্তন আনার ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী। উৎসাহিত করতে চেয়েছেন নতুন করদাতাদের। প্রথমবারের মতো রিটার্ন দাখিলকারী পাবেন 2,000 টাকা রেয়াত। 5 বছর পর বাড়ানো হচ্ছে ব্যক্তির করমুক্ত আয় সীমা। ব্যবসায়ীদের সুখবর দিতে কর্পোরেট ট্যাক্স হার কমানোর প্রস্তাবও রয়েছে নতুন বাজেটে। শর্ত সাপেক্ষে পুঁজিবাজার ও আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ রাখার বিষয়টি বিবেচনায় নিয়েছেন অর্থমন্ত্রী। আগামী অর্থ বছরের বাজেটে কৃষিকে অগ্রাধিকার খাত হিসেবে গুরুত্ব দেওয়া হয়েছে। বাজেটে কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ এবং খাদ্য নিরাপত্তা খাতে 22,489 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। বৈশ্বিক করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে অধিক খাদ্য উৎপাদনের পরিকল্পনার কথা তুলে ধরেন অর্থমন্ত্রী। এ লক্ষ্যে কৃষি যান্ত্রিকীকরণ, সেচ ও বীজে প্রণোদনা এবং সারের ওপর ভর্তুকি অব্যাহত রাখা হয়েছে। বাজেট সময় উপযোগী ও বাস্তবায়নযোগ্য বলে মনে করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। আর কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে দেয়া এই বাজেট চ্যালেঞ্জিং। তবে বাজেটের সমালোচনা করে জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, করোনার এই মহামারীর সময় তা মোকাবেলায় যুগান্তকারী কোনো বরাদ্দ নেই। আমাদের আর্থিক প্রবৃদ্ধি ধরে রাখার জন্যই সব গুরুত্ব দিয়ে বাজেট প্রণয়ন করা হয়েছে। এটা আমরা মনে করি যে অত্যন্ত দক্ষতার সঙ্গেই এই বাজেটটা প্রণয়ন করা হয়েছে। এটা অত্যন্ত সময় উপযোগী, যুগোপযোগী বাজেট হিসেবে বিবেচিত হবে। স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে, খাদ্য উৎপাদনকে গুরুত্ব দেওয়া হয়েছে এবং অর্থনীতির সকল সেক্টরগুলোকে চলমান রাখার জন্য এবং প্রবৃদ্ধির ধারাকে
অব্যাহত রাখার জন্য সার্বিক সকল দিক বিবেচনা করে যে বাজেটটা করা হয়েছে, যদিও এটা খুবই চ্যালেঞ্জিং, কিন্তু আমি বিশ্বাস করি এই চ্যালেঞ্জে আমরা জয়ী হব। বাজেটে অনেক ইতিবাচক পদক্ষেপ আছে, কিন্তু এই তিনটা খাতের তার উন্মোচনকারী যুগান্তকারী কোনো পদক্ষেপ নাই। এবারের বাজেটে জীবন, জীবিকা ও মানবতার বিষয় উপেক্ষিত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেছেন, প্রবৃদ্ধির যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তা দৃশ্যমানভাবে প্রতারণার সামিল। একই সাথে কালো টাকা সাদা করার যে সুযোগ দেয়া হয়েছে তা দুর্নীতিকে চলমান রাখার প্রয়াস বলেও মন্তব্য করেন আমির খসরু। জনগণের জীবন, জীবিকা এবং মানবতার যে বিষয়টি আমি মনে করি সেটা উপেক্ষিত হয়েছে। দেশের মানুষের স্বাস্থ্য খাতে, সামাজিক নিরাপত্তা খাতে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়ার কথা, সেগুলো অনেকটা বঞ্চিত হয়েছে। এদিকে জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের বলেছেন, সরকার জনকল্যাণমুখী বাজেট দেওয়ার চেষ্টা করলেও এত বিশাল বাজেট বাস্তবায়ন কঠিন হবে। বিকেলে বনানীতে দলীয় কার্যালয়ে বাজেট নিয়ে প্রতিক্রিয়ায় তিনি বলেন, আয় ও ব্যয়ের লক্ষ্যমাত্রা অর্জন বড় ধরনের চ্যালেঞ্জ হবে। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা বেষ্টনী ও কর্মসংস্থান সৃষ্টিতে সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে বলে মন্তব্য করেন জাপা চেয়ারম্যান। আয় করার কাজে নিয়োজিত আছেন তারাই ব্যাপারে কিছুটা সন্দিহান যে এত বড় বাজেট তারা আয় করতে কুলাতে পারবেন কি না। আর এটুকুর পরেও এই বাজেট যদি সম্পূর্ণ আয় হয়ে আসে, তারপরেও এটা একটা ঘাটতি বাজেট। সেখানে প্রায় 1,85,000 কোটি টাকার ঘাটতি দেখানো হয়েছে। করোনাকালে তৈরি হওয়া শিল্প খাতের ক্ষত কাটিয়ে উঠতে কমপক্ষে 2 বছর প্রয়োজন। এই সময় আর্থিক প্রণোদনার পাশাপাশি সরকারের নীতি সহায়তা দরকার বলে মনে করেন উদ্যোক্তারা। তাদের জোরালো অভিযোগ, প্রণোদনা পেতে বিড়ম্বনায় পড়তে হচ্ছে। এদিকে শ্রমিকদের বেতন পরিশোধ নিয়ে ঈদের পর কোনো নির্দেশনা পাননি উদ্যোক্তারা। তারা মনে করছেন, সরকার পাশে না থাকলে বেতন দেয়া নিয়ে তৈরি হবে জটিলতা, ছড়িয়ে পড়তে পারে শ্রমিক অসন্তোষ। পরিস্থিতি সামাল দিতেই এখন থেকেই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন তারা। শিল্প খাতের বিদ্যমান সংকট কাটাতে উদ্যোক্তা, ব্যাংক এবং সরকারের মধ্যে সমন্বয় দরকার বলে মনে করেন বিশ্লেষকরা। বিশ্ব পরিস্থিতি বলেন বা আমাদের প্রতিষ্ঠানের পরিস্থিতি বলেন, আমাদেরকে বাধ্য করছে সেখানে ছাঁটাইয়ের দিকে যেতে। এটা নিয়ে আমরা কিন্তু কিছুটা জটিলতার মধ্যে আমাদের অবস্থা রয়েছে। 2 বছর মিনিমাম, কারণ 1 বছর লাগবে আপনার এই সবকিছু একটা পজিশন আসার জন্য, আর আরেকটা বছর লাগবে যে ওখান থেকে ব্যবসা করে এটা থেকে বের হয়ে আসা। ব্যাংক ঋণ দিতে যে আমি আপনার উপকার করব, সেটা করতে যে যদি আমি নিজেই ঝুঁকিপূর্ণ অবস্থায় চলে যাই, তাহলে আমার উপকার করার বা এই অর্থনীতিতে সামর্থ্য রাখার, অবদান রাখার ক্ষমতা আমার কমে যায়। শ্রমিকদের রিটেনশনের জন্য তাদেরকে যদি একদম স্বল্প সুদে আপনি ঋণ দেন, তাহলে পরে আমি মনে করি তারা এই মুহূর্তে তারা সার্ভাইভ করতে পারে। গতকালের মতো আজও করোনা ভাইরাসে মারা গেছেন 37 জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 1049 জন। নতুন করে আক্রান্ত হয়েছেন 3187 জন। মোট আক্রান্তের সংখ্যা এখন 78,052 জন। স্বাস্থ্য অধিদপ্তর অনলাইন ব্রিফিংয়ে জানায়, গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 15,772টি। পরীক্ষা অনুপাতে শনাক্তের হার 20.21%। মারা যাওয়া 37 জনের মধ্যে 30 জনই পুরুষ। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 848 জন। এখন পর্যন্ত মোট সুস্থ 16,747 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার প্রায় 22%। মারা যাওয়া 37 জনের 22 জনের বয়স 61 থেকে 70 বছর। সুরক্ষা নিজের হাতে উল্লেখ করে সবাইকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক। গত 24 ঘন্টায় যা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,187 জন। শনাক্তের হার 20.210 এবং এ পর্যন্ত শনাক্ত 78,052 জন। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 37 জন। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 1049 জন। অসাধু কর্মচারী আর দালালদের দৌরাত্মে অতিষ্ঠ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের রোগীরা। অসহায় মানুষগুলো এক প্রকার জিম্মি সিন্ডিকেটের হাতে। রেহাই পাচ্ছেন না করোনা আক্রান্তরাও। দালালদের ম্যানেজ করেও নানা অব্যবস্থাপনার মুখে পড়তে হয় ভর্তি রোগীদের। লাশ আটকে রেখে মোটা অঙ্কের টাকাও হাতিয়ে নেওয়া হয় বলে অভিযোগ ভুক্তভোগীদের।
চতুর্থ শ্রেণীর কর্মচারী সংকটে বহিরাগতদের মাধ্যমে এমন কিছু অভিযোগ আসছে বলে স্বীকার করেছেন মেডিকেল পরিচালক। সবচেয়ে বড় সরকারি এই হাসপাতালে বার্ন ইউনিটের 250 ছাড়াও প্রায় 600 করোনা রোগী ধারণ ক্ষমতার নতুন ভবন বা মেডিসিন ওয়ার্ড এখন কানায় কানায় পূর্ণ, যেখানে প্রতিদিনের মৃত্যুহার উদ্বেগজনক। উনি আমাদের কাছ থেকে টাকা 6000 টাকা নিয়ে গেছে। প্রশ্নই আসে না, আমি কেন টাকা নেব? উনি কালকে ডিউটিতে আসছে, উনি টাকা নিছে। আপনি কি বলেন, আপনি ডিউটিতে আসেন নাই? কি বলতেছে না বলতে হবে, আমি তো কালকে ডিউটি দিয়ে আসিনি। ওনার ফোন নাম্বার আমার কাছে আছে, আমি নাম্বারটা দেখাচ্ছি। যখন গাড়ি ঠিক করে ফেলছি, লাশ নিয়ে যাব, ঠিক ওই মুহূর্তে লাশ যখন আমি বের করে ফেলবো, ঠিক ওই মুহূর্তে আমাদেরকে বলছে যে 50,000 টাকা না দিলে আমাদেরকে লাশ দিবে। 86 সালে যখন এটা 1200 বেডের হসপিটাল ছিল, তখন যে ম্যান পাওয়ারটা ছিল তৃতীয় চতুর্থ শ্রেণী 900 সামথিং, এটা 2600 বেড হয়েছে। আমরা 4200 মানুষ রেখে ট্রিটমেন্ট করেছি কিছুদিন আগেও। এখনও সেই ম্যান পাওয়ারটাই আছে। এটা খুবই অবাক করা বিষয় যে আমরা এখন ওই জায়গাটা বৃদ্ধি করতে পারি। দেশে এখন ব্যাপক আলোচনা হোমিওপ্যাথি ওষুধ আর্সেনিক এলবো-30 নিয়ে। হোমিও চিকিৎসকদের দাবি, করোনা ভাইরাসের উপসর্গ প্রশমনে এটি বেশ কার্যকর। এরই মধ্যে সফল প্রয়োগ হয়েছে 1.5 লাখের বেশি মানুষের ওপর। এমনকি তাদের দাবি, উপকার পাচ্ছেন আক্রান্তরাও। প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে আর্সেনিক এলবো-30 পরিধি বাড়াতে বেশ কিছু প্রস্তাবনা সরকারের শীর্ষ পর্যায়ে দিয়েছে বোর্ড। এলবো ছাড়াও আরও বেশ কয়েকটি ওষুধ কার্যকর ফল দিচ্ছে বলে দাবি হোমিও চিকিৎসকদের। আমিও পজিটিভ ছিলাম, আমি এখন আলহামদুলিল্লাহ সুস্থ। আমার ঘরে সবাই সিমটমস ছিল, সবাই এখন সুস্থ। এটা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, ঠান্ডার ভাবটা কাটায়। 5টা করে 6টা করে বড়ি প্রতিদিন সকালবেলা একবার খাবেন 3 দিন। এই হোমিও ওষুধ খায়া, স্যারের কাছ থেকে ওষুধ খায়া আমার রক্ত পড়াও বন্ধ হয়েছে। প্রায় 15 দিন ধরে খাচ্ছি, আজকেও আবার নিতে আসছি। কোভিড-19 পজিটিভ পেশেন্ট দেখেছি 65 জনকে। 65 জনের ভিতরে আলহামদুলিল্লাহ এই অল্প সময়ে 57 জন কোভিড পজিটিভ থেকে নেগেটিভ হয়েছে। এখানে ওয়ার্ডে যারা আক্রান্ত রয়েছে, আক্রান্ত কোনো রোগীকে আমাদের এখনো হোমিওপ্যাথিক চিকিৎসায় আমরা সরাসরি এখনো নিয়ে আসিনি। বাংলাদেশে যতগুলি কোভিড হসপিটাল আছে, সেখানে যদি একটি করে ওয়ার্ড হোমিওপ্যাথি চিকিৎসকদের দেওয়া হয়, তাহলে আমরা আমাদের এই সেবা কার্য করে আমার বিশ্বাস যে আমরা করোনার রোগীদের আমরা সুস্থতায় ফিরিয়ে আনতে পারব। পূর্ব রাজাবাজারের দ্বিতীয় দিনের মতো চলছে লকডাউন। একই সাথে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা। লকডাউন পর্যবেক্ষণের জন্য 24 ঘন্টা টহল বজায় রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় লকডাউন এলাকা থেকে কাউকে ভেতরে প্রবেশ ও বের হতে দেয়া হচ্ছে না, তবে স্বাস্থ্যসেবায় জড়িতরা প্রবেশ ও বের হওয়ার ক্ষেত্রে কিছু ছাড় পাচ্ছেন। স্থানীয় স্বেচ্ছাসেবীদের উদ্যোগে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয়ের জন্য নির্দিষ্ট ভ্যান গাড়ির ব্যবস্থা রয়েছে। জরুরি প্রয়োজনে বিশেষ কিছু নম্বরে ফোন করে সাহায্য পাবেন স্থানীয় বাসিন্দারা। এদিকে ভোরে পূর্ব রাজাবাজারে মারা যান করোনায় আক্রান্ত একজন। ওদের নিজেদের সেফটির জন্য লকডাউন, আপনারা সবাই ওনাদের ভালোর জন্য কাজ করতেছি, এটা বোঝানোর চেষ্টা করতেছি, বুঝে ওনাকে এটা থেকে বিরত করার চেষ্টা করছি। তারপর যারা ইমার্জেন্সি যে ডাক্তারের কাছে যাবে, অ্যাপয়েন্টমেন্ট থাকলে আমরা ওই মেসেজগুলো দেখে, অ্যাপয়েন্টমেন্ট মেসেজ সিরিয়াল দেওয়ার মেসেজগুলো দেখে ওরা দিচ্ছি, হাসপাতালের স্টাফ ওনাদের দিচ্ছি। প্রতিটা গলিতে 4 জন করে স্বেচ্ছাসেবক রেখেছি, যাতে সে বাসা থেকে বের হলেই তার সামনে পড়ে সে সহযোগিতা আমাদের কন্ট্রোল রুমের সাথে সাথে সে ফোন করবে। ঢাকা শহরকে লকডাউন ঘোষণা ও চিকিৎসার জন্য পর্যাপ্ত হাই ফ্লো নেজাল অক্সিজেন ক্যানুলা সংগ্রহের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দাখিল করা হয়েছে। বিচারপতি এম ইনায়েতুর রহিমের ভার্চুয়াল আদালতে রিট দাখিল করেন আইনজীবী মঞ্জিল মোরশেদ। বিবাদী করা হয়েছে মন্ত্রিপরিষদ, স্বাস্থ্য, অর্থ ও প্রধানমন্ত্রীর সচিবালয়ের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, হাসপাতাল অতিরিক্ত সচিব, প্রশাসন, ঢাকার পুলিশ কমিশনার, র্যাব মহাপরিচালক ও ঢাকার 2 সিটির মেয়রকে। মঞ্জিল মোরশেদ বলেন, এলাকাভিত্তিক লকডাউন কোনো সুফল বয়ে আনবে না। প্রত্যেক এলাকায় দরিদ্রদের খাদ্য ও ওষুধ সরবরাহের নির্দেশনাও চাওয়া হয়েছে। করোনা ভাইরাসে 24 ঘন্টায় আবারও 5000-এর বেশি প্রাণহানি হয়েছে বিশ্বে। নতুন শনাক্তের সংখ্যায় এই যাবৎকালের রেকর্ড 1,34,000-এর বেশি। যুক্তরাষ্ট্রে একদিনে মৃত্যু হয়েছে 982 জনের। এ নিয়ে দেশটিতে মোট প্রাণহানি 1.25 লাখ ছাড়িয়েছে। আক্রান্ত 20,66,000-এর বেশি। 24 ঘন্টায় করোনায় দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু ব্রাজিলে। মৃত্যুবরণ করেছে 1300 মানুষ, শনাক্ত 33,000। নতুন হটস্পট মেক্সিকোয় একদিনে মারা গেছে 600 জন। করোনায় এ পর্যন্ত গোটা বিশ্বে মোট প্রাণহানি দাঁড়িয়েছে 4,19,000-এ। আক্রান্ত 74,77,000-এর বেশি।
ডিসেম্বরে নয়, গেল বছরের আগস্টেই উহানে ছড়িয়েছিল নভেল করোনা ভাইরাস। সম্প্রতি গবেষণাপত্রে এই বিস্ফোরক তথ্য দিয়েছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক, যা পুরোপুরি অস্বীকার করেছে চীন। অভিযোগ, ভাষা পর্যবেক্ষণের ভিত্তিতে করা প্রতিবেদন হাস্যকর। এই পরিস্থিতিতে উপসর্গহীন ভাইরাস বিস্তার নিয়ে আবারও দ্বিমুখী মন্তব্য করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বেশ কিছু গবেষণায় এটা প্রমাণিত, মহামারী আকার ধারণের কয়েক মাস আগেই ইউহানের বিভিন্ন গাড়ি, পার্কিং লট আর হাসপাতালে মিলেছে করোনা ভাইরাস। তথ্যসূত্রের জন্য 3টি পদ্ধতি অবলম্বন করছি আমরা। একটি হলো RS ম্যাট্রিক্সের স্যাটেলাইট ইমেজ, অন্যটি বেশ শক্তিশালী বাইদু ইন্ডেক্স। ভাষা তথ্যের উপর ভিত্তি করে গবেষণা করা উচিত নয়, আর বিখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক দল এমন মূর্খতার পরিচয় দিবে সেটা ভাবাটাও হাস্যকর। ফেব্রুয়ারি থেকেই WHO বলছিল উপসর্গহীন করোনা রোগীরা ঘটাতে পারেন ভাইরাসের বিস্তার। কিন্তু আমাদের এই দাবি প্রতিষ্ঠার জন্য প্রয়োজন আরও গবেষণা। নানাধর্মী পরীক্ষা নিরীক্ষা চলছে, যা থেকে স্থান ও সময় ভেদে কোভিড-19-এর বিভিন্ন চারিত্রিক গঠন সামনে আসছে। সুতরাং এখনই চূড়ান্ত ফলাফলে পৌঁছানো অসম্ভব। ভারতে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা 8,000 ছাড়িয়েছে। মোট আক্রান্ত 2,87,000-এর বেশি। 2 মাস পর লকডাউন কিছুটা শিথিল হওয়ায় সংক্রমণের হার বাড়ছে দেশটিতে। প্রতিদিনই শনাক্ত হচ্ছে 1000-এর ওপর রোগী। রাজধানী দিল্লির করোনা পরিস্থিতি নিয়ে বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সাথে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। জুলাইয়ের শেষ দিকে পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। 15 দিন পর করোনা আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছে চীনে। সংক্রমিত 11 জনের সবাই দেশটির বাইরে থেকে এসেছেন। বৃহস্পতিবার ন্যাশনাল হেলথ কমিশনের দৈনিক ব্রিফিংয়ে জানানো হয় এই তথ্য। সবচেয়ে বেশি 6 জন রোগী পাওয়া গেছে সাংহাইয়ে। তবে কোভিড-19-এ নতুন মৃত্যুর খবর পাওয়া যায়নি দেশটিতে। চীনে করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে 4,500-এর বেশি মানুষের। করোনা ভাইরাস সংক্রান্ত ভুল তথ্য প্রচার নিয়ে উদ্বেগ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। গুজব ছড়ানোর অভিযোগে রাশিয়া ও চীনকে দায়ী করেছে জোট। তাদের হাতে এই সংক্রান্ত যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে বলেও দাবি করেছে ইউরোপীয় কমিশন। জানায়, রটনাকারীদের পরবর্তী টার্গেট ভ্যাকসিন নিয়ে মিথ্যা তথ্য ছড়ানো। বিভ্রান্তি দূর করতে এখন থেকে কোভিড-19 বিষয়ক ভুল তথ্য নিয়ে ফেসবুক, গুগল ও টুইটার সহ অনলাইন প্ল্যাটফর্মগুলোকে মাসিক প্রতিবেদন দেওয়ার নির্দেশনা দিয়েছে ইইউ। বিদেশি প্রভাবকদের মধ্যে স্পষ্টভাবে রাশিয়া ও চীনের নাম উল্লেখ করতে চাই। সুনির্দিষ্ট তথ্য প্রমাণ আছে আমাদের কাছে। অনলাইন প্ল্যাটফর্মগুলোর কাছে এ বিষয়ে নিয়মিত আপডেট চাই। কেবল অবহিত করা নয়, বিস্তারিত তুলে ধরে মাসিক প্রতিবেদন দিতে হবে, যাতে বিভ্রান্তিকর তথ্যের ক্ষতিকর দিক নিয়ে আগেই সচেতন হতে পারি। পরিবেশ দূষণের নতুন উপকরণ এখন মাস্ক ও গ্লাভস। ব্যবহারের পর যত্রতত্র ফেলে দেয়া এসব বর্জ্য বিষাক্ত করে তুলছে সমুদ্রের তলদেশ, যা পরিবেশের জন্য নতুন হুমকি বলে অভিমত ফ্রান্সের একটি সংগঠনের। সামুদ্রিক বর্জ্য অপসারণ করতে গিয়ে বিপুল পরিমাণ মাস্ক, গ্লাভস পায় তারা। আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে এই দূষণ থামানোর তাগিদ দিয়েছে সংগঠনটি। এমন দৃশ্য একেবারেই নতুন। সমুদ্রের তলদেশে এসব বর্জ্য পাওয়ার ঘটনা আগে ঘটেনি। মাসখানেক হলো আমরা পরিত্যক্ত মাস্ক ও গ্লাভসের দেখা পাচ্ছি। লকডাউন শিথিল হওয়ার পর যা আরও বেড়েছে। নতুন এই দূষণের এটি কেবল শুরু। সামুদ্রিক বর্জ্যের 80% আসে ভূমি থেকে। ফ্রান্সের এসব সমুদ্রে গেল বছর 3 টন বর্জ্য পেয়েছে আমাদের সংগঠন, যার 1%-এরও কম সুরক্ষা সামগ্রীর বর্জ্য। এক কথায় অভদ্র আচরণই এমন নতুন দূষণের জন্ম দিচ্ছে। যদিও এটি কমন সেন্সের বিষয়, তারপরও জরিমানা বাড়ানোর বিষয়টি ইতিবাচক। নতুন এই দূষণ থেকে বাঁচতে হলে এর কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে। ঘটনাস্থলেই আদায় করতে হবে জরিমানার অর্থ। বাজেট নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাচ্ছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। এই মুহূর্তে বক্তব্য দিচ্ছেন সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমান। আমরা দেখতে পাচ্ছি, সরাসরি শুনে আসি। আগামীতেও এটা অব্যাহত থাকবে, সেটা বিবেচনায় খুব ভালোভাবে নেওয়া হয়েছে বলে মনে হয়নি। আমাদের মনে হয়েছে যে এটা দ্রুত কেটে যাবে এবং অর্থনীতি আবার একটা পুরনো জায়গায় ফেরত আসবে। সেটা মনে হচ্ছে যে সেই রকম একটা অনুমিতি, কিন্তু অভ্যন্তরীণ অনুমিতিতেও সেটা দুর্বল বলে আমাদের মনে হয়েছে। এবং বৈশ্বিক প্রেক্ষাপটে
যেখানে একটা আমরা মন্দার দিকে যাচ্ছে যেটা আমরা দেখছি, সেদিক থেকেও সেটা আমাদের মনে হয়েছে যে সেটার সঠিক প্রতিফলন হয়নি। তো আপনাদেরকে ধন্যবাদ। আমরা আগামীকাল বিস্তারিত আমরা আলোচনা করব বিভিন্ন প্রস্তাবের প্রেক্ষিতে, কোন সেক্টরে কি হয়েছে, ম্যাক্রো কাঠামো কি, এগুলো নিয়ে আমরা আমাদের বিস্তারিত প্রতিবেদন আমরা উপস্থাপন করব। আমাদের নির্বাহী পরিচালক আমাদের পক্ষ থেকে করবেন। তো আশা করি আপনারা কাল 11টায় আমাদের সাথে থাকবেন। এখন কিছু আমাদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া আমরা করলাম, বিস্তারিত পরে জানবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ। দীর্ঘ 11 মাস কারাভোগের পর 2008 সালের 11 জুন সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগার থেকে মুক্তি পান তিনি। সেনা সমর্থিত 1/11 তত্ত্বাবধায়ক সরকারের সময় 2007 সালের 16 জুলাই গ্রেফতার হয়েছিলেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2008 সালের 29 ডিসেম্বরের জাতীয় নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সহ মহাজোট সরকার বিজয়ী হয়। এরপর 2014 ও 2018 সালের নির্বাচনেও বিজয়ী হয়ে সরকার গঠন করে আওয়ামী লীগ। শেখ হাসিনাও টানা তৃতীয়বার সহ চতুর্থবারের মতো দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। করোনা পরিস্থিতিতে এই বছর শেখ হাসিনার কারামুক্তি দিবসের কোনো আনুষ্ঠানিকতা নেই। মিথ্যার চক্রান্ত ষড়যন্ত্র শেখ হাসিনাকে গ্রেফতার করেছিল, আটক করেছিল। সারা দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে যে আন্দোলন করে, সেই সেনাশাসিত তত্ত্বাবধায়ক সরকার তখন সেই সত্যকে আর রুখে দাঁড়াতে পারেনি। কারণ সত্যের তো ধর্ম একটি, সেই সত্য সবসময় জয়ী হয়। সেই সত্য জয়ী হয়েছে। শেখ হাসিনাকে তারা মুক্তি দিতে বাধ্য হয়েছিল সেই সময়। তার মুক্তির মধ্যে নিহিত ছিল অর্থনৈতিক মুক্তি। যে বাংলাদেশ মুখ থুবড়ে পড়েছিল, সেই বাংলাদেশকে নতুন পথ দেখানোর জন্যই জননেত্রী শেখ হাসিনা মুক্তি পেয়েছিল। করোনা মোকাবেলায় আগামী অর্থবছরে জরুরি চাহিদা মেটানোর জন্য 10,000 কোটি টাকার থোক বরাদ্দ রাখা হয়েছে। আগামী অর্থবছরে স্বাস্থ্য খাতে মোট বরাদ্দ 41,027 কোটি টাকা প্রস্তাব করা হয়েছে, যা জিডিপির 1.3% এবং মোট বাজেট বরাদ্দের 7.2%। স্বাস্থ্যসেবা বিভাগ এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের জন্য মোট 29,247 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা 2019-2020 অর্থবছরের জন্য ছিল 25,732 কোটি টাকা। জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে 5 জেলায় মারা গেছেন 8 জন। হাসপাতাল কর্তৃপক্ষ জানান, গতকাল কাশি শ্বাসকষ্ট নিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন 80 বছর বয়সী এক বৃদ্ধ। পরে অবস্থার অবনতি হলে আইসোলেশন ওয়ার্ডে মারা যান তিনি। এরই মধ্যে মৃতের নমুনা সংগ্রহ করা হয়েছে। একই ধরনের উপসর্গে পাবনায় মারা গেছেন 50 বছর বয়সী একজন। সকালে শহরের দক্ষিণ রাঘবপুরে নিজ বাসায় মারা যান তিনি। নিহত ব্যক্তি স্কয়ার ফার্মাসিউটিক্যালসের অবসরপ্রাপ্ত কর্মকর্তা বলে জানান স্থানীয়রা। জ্বর, শ্বাসকষ্ট নিয়ে 3 জনের মৃত্যু হয়েছে বগুড়ায়। বুধবার অবস্থার অবনতি হলে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি হন 68 বছর বয়সী এক বৃদ্ধ। সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। একই হাসপাতালে মৃত্যু হয়েছে 37 ও 49 বছর বয়সী আরও 2 জনের। এদিকে সিলেটে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন 3 জন। এর মধ্যে জ্বর, সর্দি, কাশিতে মৃত্যু হয়েছে 2 জনের। এছাড়া হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে করোনায় মারা গেছেন আরও একজন। যশোরের সারসায় করোনায় মৃত্যু হয়েছে 60 বছর বয়সী এক বৃদ্ধের। খুলনায় আজ থেকে 14 দিনের জন্য বন্ধ করা হয়েছে সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান, তবে ওষুধ ও নিত্যপণ্যের দোকান খোলা থাকছে। সকাল থেকে শহরের শপিং মল সহ বিভিন্ন ধরনের দোকানপাট বন্ধের নির্দেশ কার্যকর করা হয়েছে। তবে কাঁচা বাজার, ফলের দোকান সহ ফার্মেসি খোলা থাকবে সকাল 7টা থেকে বিকেল 4টা পর্যন্ত। এদিকে শারীরিক দূরত্ব বজায় রাখতে যানবাহন চলাচল সীমিত করেছে প্রশাসন। সরকারি বিধিনিষেধ কেউ অমান্য করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়। যদি কোনো কিছু হয় তাহলে তো আমি ভোগবো, সরকার তো ভোগবে না, এটা আমার বুঝতে হবে। এই জন্য লকডাউন হওয়া ভালো। বড় গাড়ি চলতেছে না, কিন্তু অটো, রিক্সা বা পাবলিক বেশ ভালো চলাচল করতেছে। সবাই যদি নিজেদের মতন মেনটেন করি ওইভাবে, তাহলে আসলে দেশটা ভালো থাকবে। দক্ষ জনবলের অভাবে সিলেটে করোনা রোগীদের চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। চিকিৎসকরা বলছেন, দ্রুত নার্স সহ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া না হলে আগামীতে সংকট আরও বাড়বে।
এদিকে সংক্রমণ বাড়তে থাকায় আইসিইউ নিয়ে তৈরি হচ্ছে জটিলতা। অনেক ভুক্তভোগীর অভিযোগ, করোনায় আক্রান্তদের চাপ বাড়ায় বিশেষ সেবা পাচ্ছেন না অন্য রোগীরা। সিভিল সার্জন বলছেন, যে কোনো মূল্যে রোগীর সেবা দেয়া নিশ্চিত করতে চায় স্বাস্থ্য বিভাগ। গতকাল পর্যন্ত সিলেটে সুস্থ হয়েছে 128 জন করোনা রোগী। ক্রিটিক্যাল মুহূর্তে যেন আইসিইউ সেবাটুকু পায় সরকারি পর্যায় থেকে। আমাদের যতটুকু ক্যাপাসিটি আছে আমরা সেটা চেষ্টা করে যাচ্ছি এবং আমরা আশা করি যে এই কাজে আমরা সম্পৃক্ত থাকবো। শ্বাসকষ্ট যেটা আসলে অনেক বেশি বেড়ে গিয়েছিল, এই কারণে আইসিইউ দরকার ছিল, কিন্তু অনেক জায়গায় আমরা যোগাযোগ করে পাইনি। কেউ ফোন ওঠাননি, কেউ বলেছেন যে আইসিইউ বেড নেই। এরকম অপেক্ষা করতে করতে 4টার দিকে মারা যান। আরও দক্ষ অ্যানেস্থেসিওলজিস্ট, দক্ষ নার্স এবং বিশেষ করে সাপোর্টিং স্টাফ মানে অ্যাটেন্ডেন্ট, ওয়ার্ড বয়, ক্লিনার, তাদের আরও বেশি প্রয়োজন। অ্যানেস্থেসিওলজিস্ট হিসেবে মানে যে ডিগ্রি করা দরকার, তারা যদি পাশ করা না থাকে, তারা যদি কোর্স চলাকালীন যদি কোনো ডাক্তার থাকে, তাদেরকেও আমরা এখানে নিয়ে আসার চিন্তাভাবনা করছি। চট্টগ্রামে চিকিৎসা সেবা নিয়ে নৈরাজ্য বন্ধে গঠন করা হয়েছে তদারক কমিটি। এখন থেকে রোগী ফিরিয়ে দিলে বেসরকারি হাসপাতালগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মেয়র আজম নাসির উদ্দিন। প্রতিদিন কমিটির কাছে জমা দিতে হবে রোগী এবং খালি শয্যার তালিকা। 3টি হাসপাতাল ঘুরেও ভর্তি হতে না পেরে গাড়িতেই এক আওয়ামী লীগ নেতার মৃত্যুতে ফুটে উঠেছে চট্টগ্রামের চিকিৎসা খাতে নৈরাজ্যের চিত্র। মেয়রের আগে মহানগর পুলিশও একইভাবে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বললেও বাস্তবে তার প্রতিফলন দেখা যায়নি। মানে এরা বলতে গেলে এটা সেবার নামে এটা আমাদেরকে হয়রানি করা হচ্ছে। এমনকি অপারেশন রোগী পর্যন্ত অপারেশন থিয়েটারে নেওয়ার পরে আবার রিটার্ন দিয়ে দিয়েছে। একজন রোগীও ফিরে যায়, তাহলে তাদের বিরুদ্ধে ড্রাস্টিক অ্যাকশন করবো এবং আমি আমার নেতৃত্ব দিয়ে সেই অভিযানটা পরিচালনা করব। 50 বেডের অধিক যে সমস্ত প্রাইভেট হাসপাতালগুলো, সেখানে কোভিড এবং নন কোভিড উভয় চিকিৎসা নিশ্চিত করতে সেটা করতে হবে। কয়টা বেড ফর করোনা পেশেন্ট আর কয়টা বেড ফর নন করোনা পেশেন্ট, এবং এইটা আমাদেরকে একটা স্টেটমেন্ট দেবে প্রতিদিন, এবং কতটুকু অকুপেন্সি আছে, আজকে করোনা রোগী কয়জন আছে, নন করোনা রোগী কয়জন আছে, একটা স্টেটমেন্ট আমাদের কমিটির কাছে প্রতিদিন একটা স্টেটমেন্ট ওরা পাঠাবে। চট্টগ্রামে করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন এক বিএনপি নেতা। গত 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য সহ 108 জন। নগরীর একাধিক বেসরকারি হাসপাতাল ঘুরে ভর্তি হতে না পেরে মারা যান চট্টগ্রাম মহানগর বিএনপি সহসভাপতি কামাল উদ্দিন। জ্বর ও তীব্র শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি। এদিকে করোনায় আক্রান্ত হয়েছেন চট্টগ্রাম 8 আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য মুসলিম উদ্দিন ও তার পরিবারের 10 সদস্য। সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে, গত 24 ঘন্টায় 365টি নমুনা পরীক্ষায় 108 জন রোগী শনাক্ত হয়েছেন। চট্টগ্রামে করোনায় এই পর্যন্ত মারা গেছেন 104 জন। কক্সবাজার পৌরসভাকে রেড জোন ঘোষণা করে চলছে লকডাউনের 6ষ্ঠ দিন। এদিন বাজার খোলা রাখায় ছিল উপচে পড়া ভিড়। প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী রোববার ও বৃহস্পতিবার সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত খোলা থাকবে ব্যবসা প্রতিষ্ঠান ও কাঁচা বাজার। তাই নিত্য প্রয়োজনীয় দ্রব্য কিনতে সকাল থেকে বাজারগুলোতে ভিড় জমান সাধারণ মানুষ। উপেক্ষিত ছিল স্বাস্থ্যবিধি। এতে লকডাউনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। চট্টগ্রামের সুলকবহর এলাকায় শুরু হয়েছে ফ্রি অ্যাম্বুলেন্স ও অক্সিজেন সেবা প্রদান কার্যক্রম। বিকেলে নাসিরাবাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এই কার্যক্রমের উদ্বোধন করেন 8 নম্বর সুলকবহর ওয়ার্ড কাউন্সিলর মোর্শেদ আলম। তিনি জানান, মুমূর্ষু রোগীদেরকে জরুরি সেবা দিতে 15টি অক্সিজেন সিলিন্ডার এবং 3টি অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে। হাসপাতালে ভর্তি হতে না পারা পর্যন্ত রোগীকে এই সেবা দেয়া হবে বলে জানান এই ওয়ার্ড কাউন্সিলর। চট্টগ্রামে শুরু হয়েছে জেলা পরিষদের নতুন ভবন নির্মাণ কাজ। সকালে আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম। তিনি জানান, প্রায় 70 শতক জায়গায় বর্তমান ভবনটি ভেঙে নতুন করে বহুতল বাণিজ্যিক ভবন নির্মিত হবে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুমোদিত এই প্রকল্পের আওতায় প্রায় 81 কোটি টাকা খরচে 18 তলা এই ভবনের নির্মাণ কাজ 2022 সালে শেষ হওয়ার কথা রয়েছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নড়াইলের লোহাগড়ায় 3 খুনের ঘটনার মূল হোতা জেলা পরিষদ সদস্য সুলতান মাহমুদ বিপ্লবের ফাঁসি সহ জড়িত সবাইকে গ্রেফতারের দাবিতে ঝাড়ু মিছিল ও মানববন্ধন হয়েছে। বেলা 12টার দিকে গ্রামবাসীর আয়োজনে কয়েকশত নারী পুরুষ 3 জনের মরদেহ নিয়ে সদর হাসপাতাল চত্বরে মানববন্ধন শেষে ঝাড়ু মিছিল করে। মিছিলটি প্রধান সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে বিক্ষোভ সমাবেশে বক্তারা ঘটনার সাথে জড়িত জেলা পরিষদ সদস্য সুলতান মাহমুদ বিপ্লবের ফাঁসির দাবি জানায়। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয় তারা।
ধীরে ধীরে মাঠে ফিরছে খেলা, সাথে দর্শকরাও। এবার সার্বিয়ান লিগে মাঠে উপস্থিত হয়েছিল প্রায় 15,000 সমর্থক। বেলগ্রেডে বুধবার সার্বিয়ান ডোমেস্টিক কাপের সেমিফাইনাল ম্যাচে দুই নগর প্রতিদ্বন্দ্বী পার্টিজান আর রেড স্টার মুখোমুখি হয়েছিল, যেখানে 30,000 ধারণ ক্ষমতার স্টেডিয়ামে উপস্থিত ছিল প্রায় 15,000। করোনা প্রাদুর্ভাবের কারণে মার্চের মাঝামাঝি সময় থেকে দেশটিতে বন্ধ ছিল জনসমাবেশ। তবে জুনের 1 তারিখ থেকে মাঠে দর্শক আসার অনুমতি দেয় দেশটির সরকার। সার্বিয়ায় এখন পর্যন্ত করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে 12,000-এর বেশি মানুষ মারা গেছে। করোনার সময় পুরো সময়টা জুড়ে উপজেলা পর্যায়ে টিসিবির পণ্য বিক্রির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 3 জুন হাইকোর্টের ভার্চুয়াল বেঞ্চে টিসিবির পণ্য উপজেলা পর্যায়ে বিক্রির নির্দেশনা দিয়ে তা বাস্তবায়নে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ও টিসিবির চেয়ারম্যানকে 7 দিনের সময় দেওয়া হয়। একই সাথে আজ লিখিত আকারে বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে আদালতকে জানানোর নির্দেশ দেন। আজ টিসিবি ও বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবের পক্ষে আইনজীবী ব্যারিস্টার তাপস পণ্য বিক্রির পদক্ষেপ গ্রহণের বিষয়ে একটি প্রতিবেদন আদালতে দাখিল করেন। এতে আবেদনকারী আইনজীবী আপত্তি তুললে করোনা শেষ না হওয়া পর্যন্ত বিক্রি চালিয়ে যাওয়ার নির্দেশ দেন আদালত। এই টিসিবি পণ্যগুলি উপজেলা পর্যায়ে বিক্রির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং এটা আগামী জুন মাসের 18 তারিখ পর্যন্ত চলমান থাকবে। কিন্তু এই বিষয়টি আমাদের আপত্তি কারণে আমরা একটি নির্দেশনা চেয়েছি মাননীয় বিচারপতির কাছে, যাতে এই বিক্রিটি সারা দেশে ডিউরিং প্যান্ডেমিক অর্থাৎ এই করোনাকালীন পুরো সময়টাই যাতে চলমান থাকে। সরকার চাইলে উপকূলীয় এলাকায় টেকসই বেড়িবাঁধ তৈরির দায়িত্ব নেবে সেনাবাহিনী, এমনটাই জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। সকালে সাতক্ষীরায় আমপানে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন তিনি। পরে এক মতবিনিময় সভায় সেনাপ্রধান বলেন, আমপানে ক্ষতিগ্রস্ত 4 শতাধিক ঘর মেরামত করে দিয়েছে সেনাবাহিনী। পাশাপাশি বেড়িবাঁধ সংস্কার কাজও করেছে সেনা সদস্যরা। দেশের যে কোনো দুর্যোগ মোকাবেলায় সেনাবাহিনী সবসময় প্রস্তুত বলে জানান জেনারেল আজিজ আহমেদ। আপাতত যেটা শর্ট টার্ম ইমিডিয়েট যেটা হলো যে রিপেয়ারের কাজটা করে দিচ্ছি, কিন্তু তারা অলরেডি লং টার্ম পরিকল্পনা নিয়েছে। আমি আমাদের সেনাবাহিনীর পক্ষ থেকে কনসেন্টও দিয়ে জানিয়েছি। এখন বাকিটা যদি আমাদেরকে যদি দেয় আমরা প্রস্তুত আছি। বেসরকারি সংস্থা গুড নেইবার্স বাংলাদেশের উদ্যোগে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার নাফানগর ইউনিয়নে 334 জনের মাঝে জরুরি খাদ্য সামগ্রী বিতরণ করেছে। সকালে কৈকা জিএনবির CHW প্রকল্পের আওতায় গুড নেইবার্স বাংলাদেশ উপজেলা প্রশাসনের সহযোগিতায় ত্রাণ বিতরণ করে। কোভিড-19 মহামারীর কারণে খাদ্য সংকট থাকা বোচাগঞ্জের নাফানগর ইউনিয়নের অসহায়, প্রতিবন্ধী, বিধবা, বিপত্নিক ও বয়স্কদের মাঝে সামাজিক দূরত্ব নিশ্চিত করে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রত্যেকেই 8 কেজি চাল, 2 কেজি ডাল, 1 কেজি চিনি ও 1 কেজি লবণ সামগ্রী পান। কেয়ার বাংলাদেশ ও কোকাকোলা ফাউন্ডেশন স্বাস্থ্যসেবায় নিয়োজিত ফ্রন্টলাইনারদের জন্য সুরক্ষা সামগ্রী সরবরাহ করেছে। সকালে মহাখালীতে 1000-এরও বেশি স্বাস্থ্যসেবা পেশাদারদের জন্য ব্যক্তিগত প্রতিরক্ষামূলক সরঞ্জাম সরবরাহ করে তা। করোনা মোকাবেলায় 11.5 কোটি টাকা ব্যয়ের অংশ হিসেবে এই সুরক্ষা সরঞ্জাম দেয়া হয়। তমা কনস্ট্রাকশনের বিরুদ্ধে কেন্দ্রীয় ঔষধাগারে সরবরাহ করা N95 মাস্ক কম দেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানির পর মাস্ক কম থাকার বিষয়ে ব্যাখ্যা চেয়ে তমা কনস্ট্রাকশনকে চিঠিও দিয়েছে CMSD। গত মাসে 3 লাখ পিস N95 মাস্ক সরবরাহের কার্যাদেশ পায় তমা কনস্ট্রাকশন। 10 জুন 420 কার্টুনে মোট 1,800,000 মাস্ক সরবরাহ করতে আসলে সংস্থার সদস্যরা তমা কনস্ট্রাকশনের পিকআপ ভ্যান আটক করে। দৈব চয়ন পদ্ধতিতে তল্লাশি করে 20টি কার্টুন, যেখানে 5টি কার্টুনে 1-2টি করে বক্স কম পাওয়া যায়, যার প্রতিটি বক্সে 20টি করে মাস্ক থাকে বলে জানায় CMSD। সরকারি ওষুধ অবৈধভাবে বাইরে বিক্রি করার সময় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের 2 কর্মচারীকে আটক করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা NSI। দুপুর ইনস্টিটিউট থেকে তাদের হাতে নাতে আটক করা হয়। এরা হচ্ছেন ফার্মাসিস্ট নির্মল সরকার ও স্টোর ইনচার্জ বশির উদ্দিন। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ক্লাসকো ইনজেকশন ও 30 বক্স ক্লন্ট উদ্ধার করা হয়। কর্মকর্তারা জানান, আটককৃতরা সহ একটি চক্র দীর্ঘদিন ধরে বেশি দামি সরকারি ওষুধ হাসপাতাল থেকে চোরাই পথে কম দামে বাইরে বিক্রি করে আসছে। পরে আটককৃতদের শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হয়। করোনা সংকটকালীন সময়ে শিক্ষার্থীদের টিউশন ফি 50% কমানোর দাবি জানিয়েছে হার্ডকো ইন্টারন্যাশনাল স্কুলের অভিভাবক ফোরাম। দুপুরে রাজধানীর বসুন্ধরায় হার্ডকো ইন্টারন্যাশনাল স্কুলের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে এ দাবি জানানো হয়। এ সময় অভিভাবকরা বলেন, করোনা পরিস্থিতির কারণে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় অর্থনৈতিক সংকটে পড়েছেন অনেকেই, আর তাই সন্তানের পুরো টিউশন ফি পরিশোধে ব্যর্থ হচ্ছেন তারা।
স্কুল কর্তৃপক্ষকে মানবিক দিক বিবেচনায় 50% টিউশন ফি কমানোর দাবি জানান অভিভাবকরা। এই টিউশন ফিটা কমাতে হবে। মহামারীর সময় স্কুল যে বন্ধ আছে সেই সময় টিউশন ফিটা 50% ছাড় দিতে হবে। পুলিশ সংস্কার বিলের শুনানি শুরু হলো মার্কিন কংগ্রেসে। বুধবার প্রতিনিধি পরিষদের বিচার বিভাগীয় কমিটিতে সাক্ষ্য দিয়েছেন পুলিশি নির্যাতনে নিহত জর্জ ফ্লয়েডের ভাই ফিলোনিস ফ্লয়েড। একই দিন বর্ণবাদকে উস্কে দেয় এমন 11 যোদ্ধার ভাস্কর্য অপসারণ ও সেনা ঘাঁটির নাম পরিবর্তনের আহ্বান জানিয়ে সিনেট প্যানেলে চিঠি দেন স্পিকার ন্যান্সি পেলোসি, যদিও তাতে আপত্তি প্রেসিডেন্ট ট্রাম্পের। রাজপথে আন্দোলনকারী জনতা বুঝিয়ে দিয়েছে যথেষ্ট হয়েছে। জনগণ ইতিবাচক পরিবর্তনের জন্য ভোট দিয়ে নেতা নির্বাচিত করে। আমাদের নেতার মাধ্যমে বিশ্ব সঠিক সমাধান চায়। জর্জের এই মৃত্যু যেন বৃথা না যায়। গত 10 দিন ধরে প্রস্তাবগুলো বিশেষভাবে পর্যবেক্ষণ করছেন প্রেসিডেন্ট। দাবি দেওয়ার যৌক্তিকতা খতিয়ে দেখছেন। তবে ভাস্কর্য ও ঘাঁটিগুলো যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক বিজয়ের সাক্ষী, তাই এগুলোর নাম পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। বর্ণবাদ বিরোধী বিক্ষোভের ধাক্কা এবার বিভিন্ন স্মৃতিস্তম্ভ ও ভাস্কর্যে। 100 বছর আগে দাসপ্রথার সাথে সংশ্লিষ্টতার অভিযোগে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন শাসক, ভূপর্যটক, ব্যবসায়ী ও সামরিক নেতার প্রতিকৃতি সরাতে চলছে বিক্ষোভ। এরই মধ্যে সরিয়ে নেওয়া হচ্ছে ক্রিস্টোফার কলম্বাস, রাজা দ্বিতীয় লিওপোল্ডের মতো ঐতিহাসিক চরিত্রের ভাস্কর্য। নাইজেরিয়ার বর্ণ প্রদেশে এক হামলায় প্রাণ গেছে কমপক্ষে 81 জনের। এটিকে প্রতিশোধমূলক হত্যাকাণ্ড বলে ধারণা করছে কর্তৃপক্ষ। পশুপালনকে কেন্দ্র করে পূর্বশত্রুতার জেরে এই ঘটনা বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। গত 2 দিনে অন্তত 5টি হাসপাতালে ঘুরে অবশেষে অসুস্থ বাবার চিকিৎসার ব্যবস্থা করাতে পেরেছেন জাতীয় দলের লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব। তার বাবা আব্দুল কুদ্দুস হার্টের সমস্যার কারণে শ্বাসকষ্টে ভুগছিলেন। হাসপাতালে ভর্তির পর এখন একটু উন্নতির দিকে তার অবস্থা। লেগ স্পিনিং অলরাউন্ডার বিপ্লব বাবার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। টি-20 বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিতে পারেনি আইসিসি। বুধবার আইসিসির অনলাইন সভায় জানানো হয় এই জন্য জুলাই পর্যন্ত অপেক্ষা করতে চায় তারা। অক্টোবরে অস্ট্রেলিয়াতে হবার কথা ছিল টি-20 বিশ্বকাপের এবারের আসর। এই ছিল আজকের সব খবরে। যে কোনো সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন যমুনা টেলিভিশনে, ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, লগ ইন করুন www.যমুনা.tv, Facebook/যমুনা টেলিভিশন, YouTube/যমুনা টিভি বিডি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।